আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতু। বন্ধুরা, একটা সন্তানের জন্য এর চেয়ে কষ্টের সংবাদ আর হতে পারে না। আর সেই কষ্টের সংবাদটি হলো বাংলাদেশে মা মারা গেছে, অথচ হাজার হাজার কোটি টাকার মালিক, দেশে বিদেশে যাদের বহুত সুনাম খ্যাতি, সেই সন্তানরা তার মায়ের জানাজা কিংবা কবরস্থ করতে আসতে পারেনি। হ্যাঁ, কথা বলছি বাংলাদেশের শিল্প গ্রুপের অন্যতম শিল্প গ্রুপ এস আলম গ্রুপ নিয়ে। প্রথমে তাদের গুণ কীর্তনটা একটু করি, তারপরে বাকি অংশে থাকবে তাদের আসল চরিত্র। অ্যাসালম ইন্ডাস্ট্রিজ একটি বাংলাদেশি শিল্প সংস্থা। এই গ্রুপের অধীনে শিল্পগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশের একাধিক ব্যাংক, যদিও বর্তমানে ব্যাংকগুলো স্ব মালিকানায় চলে গেছে। খাদ্য এবং সম্পর্কিত পণ্য, ইস্পাত, ব্যাংকিং, ভোক্তা পণ্য, চিনি, সিমেন্ট, শক্তি, পরিবহন, শিপিং, উৎপাদন, আর্থিক প্রতিষ্ঠান, কৃষি, বাণিজ্য, তেল এবং গ্যাস অন্তর্ভুক্ত। মোট কথা, ব্যবসা জগতের এমন কোনো সেক্টর নাই যেখানে অ্যাসালমের হাত নেই। ধারণা করা হয় অ্যাসালম গ্রুপের বার্ষিক টার্নওভার ছাড়িয়ে গেছে প্রায় 40,000 কোটি টাকারও বেশি, যা মার্কিন ডলারে প্রায় 4 বিলিয়ন। এই গ্রুপটিতে 1,90,000-এরও বেশি লোক চাকরি করে, দিনাতিপাত করে। তাদের শেয়ারের মালিকানাধীন ব্যাংকসমূহের মধ্যে রয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, বাংলাদেশ কমার্স ব্যাংক, ইউনিয়ন ব্যাংক লিমিটেড, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক সহ আরো দুই একটি আর্থিক প্রতিষ্ঠান। মজার ব্যাপার হচ্ছে, এই ব্যাংকগুলোর মালিকানা অ্যাসালম নিয়ে যাওয়ার পর থেকেই এই ব্যাংক থেকে অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান আর সহজ শর্তে বা কঠিন শর্তে লোন নিতে পারেনি। তার মধ্যে আমিও একজন। অ্যাসালম গ্রুপের অসংখ্য প্রতিষ্ঠানের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ইস্পাত সেক্টরে তাদের অ্যাসালম স্টিল লিমিটেড, অ্যাসালম কোল্ড রোলস স্টিল লিমিটেড, গ্যালকো স্টিল বাংলাদেশ লিমিটেড, চেমন ইস্পাত লিমিটেড। তারা দুইটি ব্র্যান্ডে সিমেন্ট প্রস্তুত করে, তার মধ্যে অ্যাসালম সিমেন্ট লিমিটেড, পোর্টল্যান্ড সিমেন্ট লিমিটেড। এছাড়াও খাদ্য এবং সহযোগী প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে অ্যাসালম ভেজিটেবল অয়েল লিমিটেড, অ্যাসালম সুপার এডিবল অয়েল লিমিটেড, অ্যাসালম সয়া সিড এক্সট্রাকশন প্ল্যান্ট লিমিটেড, অ্যাসালম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এছাড়াও তারা বিভিন্ন ধরনের ব্যাগ এবং ব্যাগেজ তৈরি করেন, তার মধ্যে হচ্ছে অ্যাসালম ব্যাগ ম্যানুফ্যাকচারিং মিলস লিমিটেড। এদেশের বিদ্যুৎ জ্বালানি সেক্টরে অ্যাসালম গ্রুপের রয়েছে মোটা হাত। তার মধ্যে অ্যাসালম পাওয়ার প্ল্যান্ট লিমিটেড, অ্যাসালম পাওয়ার জেনারেশন লিমিটেড, অ্যাসালম পাওয়ার আই লিমিটেড, কর্ণফুলী প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেড, শাহ আমানত প্রাকৃতিক গ্যাস লিমিটেড, নরিনকো ইঞ্জিনিয়ারিং লিমিটেড। অ্যাগ্রো এবং স্পিড সেক্টরের অ্যাসালম হ্যাচারি এবং ফতেহাবাদ ফার্মা লিমিটেড। পরিবহন ও অন্যান্য সেক্টরে অ্যাসালম ট্রাক টার্মিনাল লিমিটেড, অ্যাসালম বিলাসবহুল চেয়ার কোর্স লিমিটেড, বেয়ারিংস লিমিটেড, এভারগ্রিন শিপিং লিমিটেড। নামে বেনামে অন্যান্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে অ্যাসালম অ্যান্ড কোম্পানি, অ্যাসালম ট্রেডিং কোম্পানি প্রাইভেট লিমিটেড, অ্যাসালম ব্রাদার্স লিমিটেড, সোনালী ট্রেডার্স গ্লোবাল ট্রেডিং কর্পোরেশন লিমিটেড। রিয়েল এস্টেট এবং অন্যান্য পারিবারিক ব্যবসার মধ্যে আছে অ্যাসালম প্রপার্টিজ, সোনালী কার্গো লজিস্টিক, হাসান আবাসন প্রাইভেট লিমিটেড, আধুনিক সম্পত্তি লিমিটেড, অশেন রিসোর্স লিমিটেড, প্রাসাদ প্যারাডাইস রিসোর্স লিমিটেড, মেরিন এম্পায়ার লিমিটেড। টেক্সটাইল সেক্টরে রয়েছে অ্যাসালমের হাত। জেনেসিস টেক্সটাইল অ্যাক্সেসরিজ অ্যান্ড অ্যাপারেলস। টেক্সটাইল অ্যাক্সেসরিজ এর যত প্রকার জমি, বাড়ি, গাড়ি যা আছে সবকিছুতেই অ্যাসালম। সি অ্যান্ড এ ফেব্রিক্স লিমিটেড, রেডিমেড গার্মেন্টস এবং টেক্সটাইল ব্যবসা, সাথে অ্যাক্সেসরিজ। গার্মেন্টস এর মধ্যে ওয়েস্টার্ন ডিজাইনার লিমিটেড, বিভিন্ন রেডিমেড গার্মেন্টস ডিজাইন লিমিটেড। ইলেকট্রিক মিডিয়া এবং টেলিকমিউনিকেশনের মধ্যে আছে রংধনু মিডিয়া লিমিটেড, ফার্স্ট কমিউনিকেশন লিমিটেড এবং নেক্সাস টেলিভিশন। বন্ধুরা, এই হচ্ছে আমাদের সুনামধন্য সুনামখ্যাত ব্যবসা প্রতিষ্ঠান অ্যাসালম গ্রুপের প্রতিষ্ঠানগুলোর কথা। এছাড়াও আরো অসংখ্য প্রতিষ্ঠানের মালিক অ্যাসালম গ্রুপ। মজার ব্যাপার হচ্ছে,
পৃথিবীতে যখন করোনা ভাইরাসের আবির্ভাব হয় তখন অ্যাসালম গ্রুপেরই আরেক ভাই করোনায় বিনা চিকিৎসায় মারা গেছে, শুধুমাত্র অর্থনৈতিক কারণে নয়, হাসপাতালের চিকিৎসা ব্যবস্থার কারণে। যদিও পরবর্তীতে এই সেক্টরে তারা বিভিন্ন দান খয়রাত করেছেন বলে পত্রিকায় খবর এসেছে। অ্যাসালম গ্রুপের প্রতি এদেশের মানুষের যেমন অভিশাপ রয়েছে, তেমনি আশীর্বাদ ছিল সাবেক সরকারের। অ্যাসালম গ্রুপের অনিয়ম দুর্নীতি এত মাত্রায় বেশি ছিল যে এদেশের অন্যান্য ব্যবসায়ী কিংবা সাধারণ মানুষ ব্যাংকিং সেক্টরে, বিশেষ করে বাংলাদেশের লিডারেশন করা ব্যাংকগুলো অন্য কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তিকে ছোট বড় ঋণ প্রদানে অপারগতা প্রকাশ করেছিল। তাদের ব্যাংক মালিকানা সরকার কেন কি জন্য দিয়েছে সে প্রশ্নটা আজ নাই বা করলাম। তবে মজার ব্যাপার হচ্ছে, বিবিসির এক প্রতিবেদনে দেখা যায় বাংলাদেশে সম্প্রতি অর্ধ শতাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে ঘুষ বাণিজ্য, ঋণ জালিয়াতি, অর্থ পাচার, অবৈধ সম্পদ অর্জন সহ নানান অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ উঠেছে। অভিযুক্তদের মধ্যে সাবেক মন্ত্রী থেকে শুরু করে বড় বড় আমলারা যেমন রয়েছেন, তেমনি দেখা যাচ্ছে একাধিক ব্যবসা এবং ব্যবসায়িক গোষ্ঠীর নামও। তবে এর মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় আছে দেশটির অন্যতম বড় ব্যবসায়িক গোষ্ঠী অ্যাসালম গ্রুপ। মজার ব্যাপার হচ্ছে, অ্যাসালম গ্রুপ ইতিমধ্যে সরকারি সুযোগ সুবিধা থেকে যখন বঞ্চিত, দুর্নীতির মাত্রা যখন আকাশ ছোঁয়া, ঠিক তখন তারা বাংলাদেশে তাদের কাঁচামালের দোহাই দিয়ে বা এলসি জটিলতার কারণে তারা অনেকগুলো প্রতিষ্ঠান ইতিমধ্যে বন্ধ ঘোষণা করেছে অথবা প্রোডাকশন বন্ধ আছে। গত কয়েক বছরে প্রতিষ্ঠানটি বিভিন্ন ব্যাংক থেকে প্রায় 1 লাখ কোটি টাকার মতো ঋণ নিয়েছে, যার একটি বড় অংশই অনিয়ম এবং জালিয়াতের মাধ্যমে নেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে। এসব অর্থের বেশিরভাগই আবার বিদেশে পাচার হয়েছে বলে স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা যায়। প্রায় একই ধরনের অভিযোগ রয়েছে শেখ হাসিনার বেসরকারি শিল্প এবং বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা বেপসিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমানের বিরুদ্ধে। যদিও আজকের আর্টিকেলটি সালমান এফ রহমান নয়, পরবর্তী ভিডিওতে বেপসিমকো এবং সালমান এফ রহমানকে নিয়ে আসব। অন্যদিকে ঘুষ বাণিজ্যের অভিযোগে বিগত আওয়ামী লীগ সরকারের শত শত নেতাকর্মীর রয়েছে বিভিন্ন দুর্নীতি। এর বাইরে দুর্নীতি এবং অবৈধ সম্পদের অভিযোগে আলোচনা রয়েছেন পুলিশের কর্তা ব্যক্তি। বন্ধুরা, এস আলমের বিরুদ্ধে যত অভিযোগ, তার মধ্যে বাংলাদেশের একাধিক ব্যাংকের প্রায় 1 লাখ কোটি টাকার মতো ঋণ রয়েছে চট্টগ্রাম ভিত্তিক শিল্পগোষ্ঠী এস আলমের বিরুদ্ধে। এর মধ্যে কেবল ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের কাছ থেকে প্রতিষ্ঠানটি প্রায় 75,000 কোটি টাকা ঋণ নিয়েছে, যার বড় একটি অংশই নেওয়া হয়েছে ভুয়া প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে। শরিয়া ভিত্তিক ব্যাংকগুলোর মধ্যে ইসলামী ব্যাংককে বেসরকারি খাতে সবচেয়ে বড় এবং লাভজনক আর্থিক প্রতিষ্ঠান হিসেবে বিবেচনা করা হতো। 2017 সালে ব্যাংকটির নিয়ন্ত্রণ নেয় এস আলম গ্রুপ। এরপর গত প্রায় 7 বছরে নিয়ম নীতির বাইরে গিয়ে বিপুল অঙ্কের অর্থ নিয়ে গোষ্ঠীটি। এর ফলে রীতিমতো তারল্য তথা নগদ টাকার সংকটে পড়ে যায় ব্যাংকটি। ইসলাম ব্যাংক ছাড়াও গ্রুপটির মালিকানা আরো 5টি ব্যাংকে রয়েছে। এগুলো হলো সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক এবং কমার্স ব্যাংক। একটি ব্যাংকের মালিকানা যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের থাকতেই পারে, কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই মালিকানা সত্ত্বে দেখা গেছে বৈষম্য সৃষ্টি করেছে এস আলম গ্রুপ। কেননা তারা ইসলামী ব্যাংকে যারা আগে চাকরি করত বা স্ব ব্যাংকগুলোতে যারা আগে চাকরি করত, তাদের প্রত্যেকের অন্যায়ভাবে বহিষ্কার করে বাদ দিয়ে তারা তাদের নিজেদের আত্মীয় স্বজন বা অঞ্চলকে প্রায়োরিটি দিয়েছে। অনিয়ম এবং ঋণ জালিয়াতির কারণে এসব ব্যাংকগুলোতেও তীব্র তারল্য সংকট দেখা দিয়েছে। উল্লেখিত 6টি ব্যাংকের বাইরে রাষ্ট্রীয় মালিকানাধীন জনতা থেকে প্রায় 10,000 কোটি টাকা ঋণ নিয়েছে এস আলম পরিবার। এক্ষেত্রে একক কোনো ঋণ গ্রহীতাকে ব্যাংকের মূলধনের 25% বেশি ঋণ না দেওয়ার বিধান থাকলেও সেটি মানা হয়নি। নিয়ম ভেঙে গ্রুপটিকে যে ঋণ দেওয়া হয়েছে সেটি ব্যাংকের মোট মূলধনের প্রায় 420%। এদিকে গত 1.5 দশকে নামে বেনামে এস আলম ঋণ হিসেবে যত টাকা ব্যাংক থেকে নিয়েছে, সেটির বেশিরভাগই বিদেশে পাচার হয়েছে বলে অভিযোগ রয়েছে। বাংলাদেশের স্থানীয় গণমাধ্যমের পাশাপাশি বিভিন্ন তথ্যে জানা যায় এস আলম গ্রুপের মালিক মোহাম্মদ সাইফুল আলম সিঙ্গাপুরে কমপক্ষে $1 বিলিয়ন ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন, যেখানে সিঙ্গাপুরে আমাদের দেশের মানুষ
কাজ করার জন্য কিংবা কামলা খাটার জন্য মানুষের দ্বারে দ্বারে ঘুরে যায়, সেখানে আমাদের দেশেরই প্রতিষ্ঠান সেখানে গড়ে তোলা হয়। এই অ্যাসালম বা এই জাতীয় বড় বড় শিল্প প্রতিষ্ঠানের মানুষগুলোই আবার সিঙ্গাপুর, মালয়েশিয়া, দুবাইয়ে তাদের ব্যবসাকে সম্প্রসারণ করার জন্য আমাদের দেশের কর্মচারী হিসেবে যারা সেখানে কাজ করে তাদের বেতনের টাকাটা তারা বিভিন্ন সিস্টেমে হাতে নিয়ে নেয় এবং হুন্ডির মাধ্যমে তাদের পরিবারের হাতে টাকা পৌঁছে দেয়। এতে করে রেমিটেন্স প্রবাহ ব্যাপকভাবে ব্যাহত হয়। বিদেশে বিনিয়োগ বা অর্থ হস্তান্তরের আগে বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে অনুমতি নিতে হয়, কিন্তু দেশের বাইরে বিনিয়োগের জন্য অনুমতি পাওয়া প্রতিষ্ঠানগুলো যে তালিকা বাংলাদেশ ব্যাংকের কাছে রয়েছে সেখানে অ্যাসালম গ্রুপের নাম নেই। বিদেশের পাশাপাশি দেশেও গত কয়েক বছরে একাধিক বাড়ি এবং জমি কিনেছেন গ্রুপটি। শিল্প ও কারখানার নামে ঋণ নিয়ে সেই টাকা ব্যবহার করে ওইসব সম্পত্তি গড়ে তোলা হয়েছে বলে অভিযোগ রয়েছে। এছাড়া অ্যাসালমের মালিকানাধীন একাধিক ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে শুল্ক ফাঁকির অভিযোগ রয়েছে। এসব অভিযোগের বিষয়ে মন্তব্য জানতে মানুষ বিভিন্ন প্রক্রিয়া অবলম্বন করেও তেমন কোনো তথ্য পাওয়া যায়নি। বাংলাদেশের তথাকথিত দুর্নীতি দমন কমিশন বা দুদক ব্যবসায়ী গোষ্ঠী অ্যাসালমের বিরুদ্ধে গত কয়েক বছর ধরেই নানান অনিয়ম, ঋণ জালিয়াতি এবং অর্থ পাচারের খবর গণমাধ্যমে প্রকাশ হয়েছে। এসব অভিযোগের তদন্তে 2023 সালের আগস্টেও একটি রুল জারি করেছিল হাইকোর্ট, যা চলতি বছরের ফেব্রুয়ারিতে বাতিল করে দেয় সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। তবে দুর্নীতির দমন কমিশন এবং বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিষয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নিতে পারবে বলে জানিয়েছেন আদালত। কিন্তু তারপরও এতদিন অ্যাসালমের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্তের উদ্যোগ সেভাবে দেখা যায়নি। বিগত আওয়ামী লীগ সরকারের সঙ্গে গ্রুপটির এক ধরনের ঘনিষ্ঠ সম্পর্ক থাকায় দুদক কিংবা আইন শৃঙ্খলা রক্ষাকারী কোনো বাহিনীর পক্ষ থেকে তদন্তের উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে। কিন্তু শেখ হাসিনা সরকারের পতনের পর এখন পরিস্থিতি পাল্টেছে। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পর নড়েচড়ে বসেছে দুদক। এমন এক জটিল সমীকরণ যে আজকে যদি অ্যাসালম গ্রুপ বা বেবসিমকো গ্রুপ সরকার বন্ধ করে দেয়, তাহলে এদেশের লক্ষ লক্ষ মানুষ তার কর্মসংস্থান হারায় এবং অনেক ব্যাংক দেউলিয়া ঘোষণা করতে হয়। কারণ হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে ঋণ নেওয়ার কারণে ব্যাংকগুলো এখন চলাচলই অযোগ্য হয়ে পড়ছে। সেক্ষেত্রে সরকার পড়েছে এক কঠিন গেরাকলে। এই গেরাকল থেকে মুক্তির আদত কোনো উপায় আছে কিনা সেটা আমার ছোট মাথায় ধরছে না। বন্ধুরা, আমাদের ব্যবসায়ীরা কেন এত অসৎ হয় সে বিষয়টা মাথায় আসে না। অ্যাসালম গ্রুপের স্থাবর অস্থাবর সম্পত্তি যাচাই বাছাই করার জন্য হাইকোর্ট থেকে নির্দেশনা এসেছে। অ্যাসালমের মালিক, তার ভাই বা তার পরিবারের বিরুদ্ধে অভিযোগ আছে 12,000 কোটি টাকা পাচার করেছে সিঙ্গাপুরে এবং তারা সেখানে বিনিয়োগ করছে। গত এক দশকে সিঙ্গাপুরে অ্যাসালম অন্তত 2টি হোটেল, 2টি বাড়ি, একটি বাণিজ্যিক স্পেস এবং অন্যান্য যে সম্পদ কিনেছেন সেখানেও বিভিন্ন উপায়ে কাগজপত্র থেকে নাম সরিয়ে ফেলা হয়েছে। মোট কথা, ব্যবসায়ীদেরকে মানুষ যেখানে আগে সম্মান দিত, ভালোবাসতো, সেই সম্মান ভালোবাসা দিনকে দিন তলানিতে যাচ্ছে শুধুমাত্র দুর্নীতির অভিযোগে। অ্যাসালম একটি সুনামধন্য প্রতিষ্ঠান আজকে যদি বন্ধ হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, তাহলে সার্বিকভাবে দেশের অর্থনীতির উপরে বিরাট প্রভাব পড়বে এবং একটি প্রতিষ্ঠান চাইলেই অন্য কোনো ব্যক্তি পরিচালনা করতে পারে না। কারণ যিনি এই প্রতিষ্ঠানের মালিক তিনি তার যে কর্মপরিকল্পনা সেটা আরেকজনকে দিয়ে পরিচালনা করা কঠিন। এতে করে রাষ্ট্রীয় সম্পদের যেমন ক্ষতি হচ্ছে, অন্যদিকে বেকারত্বের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আবার আইনি মারপ্যাঁচে জটিলতার কারণে আমাদের দেশের এই জাতীয় প্রতিষ্ঠানগুলো বারবার জনগণের সাথে, দেশের সাথে প্রতারণা করে পার পেয়ে যাচ্ছে। তারা সবকিছু আগেই বুঝতে পারে এবং সময় সুযোগ মতো তারা বিপদের আগেই দেশ থেকে পালিয়ে যায়। হাজার হাজার কোটি টাকা তাদের অলস বিদেশে পড়ে আছে, সেখানে তারা আরাম আয়েশে দিনাতিপাত করে। সার্বিকভাবে ক্ষতি হয় সাধারণ ব্যাংকের গ্রাহক, ব্যাংক, একই সাথে সার্বিক দেশের অর্থনীতি। বন্ধুরা, দেশের সার্বিক অর্থনীতি কবে মজবুত হবে, কবে দুর্নীতিমুক্ত বাংলাদেশ আমরা পাবো সেটা হয়তো কল্পনায় থেকে যাবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।